হাই ভিউয়ার্স, তো কেমন লাগছে তোমাদের? এর অন্যান্য অংশগুলো নিশ্চয়ই তোমরা দেখে ফেলেছো, আর যারা দেখছো না, নতুন এলে তাদের জন্য বলি, এর আগে অলরেডি 3টি পর্ব হয়েছে, অর্থাৎ এই প্রথম অধ্যায় থেকে জীবনবিজ্ঞানের 3টি পর্ব সম্পূর্ণ করেছে। আজকে আমরা উদ্ভিদ হরমোনের বিভিন্ন অংশগুলো শিখব। ওকে, আর কত সহজভাবে শেখা যায় সেটা আমরা তৈরি করছি, একদম এক্সাক্ট। শুধু এই একটা ছকেই সব কমপ্লিট করব। বিশ্বাস হচ্ছে না? উৎস, কাজ, ভূমিকা এবং তার সাথে সাথে রাসায়নিক গঠন সবকিছু আমরা কমপ্লিট করছি। দেখো, এখন আমি বলছি উদ্ভিদদের হরমোন, যেখানে 3টি হরমোন। সবাই দেখো, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন। তাহলে উদ্ভিদের কটা হরমোন? অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন। তো এইখানে তোমরা একটু লক্ষ্য করো, এইখানে অক্সিনের রাসায়নিক গঠন, রাসায়নিক সংকেত, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরে পরীক্ষায় বলবে যে অক্সিনের এই রাসায়নিক গঠন কত, কোন মানে C10H9O2N। তাহলে এটা হচ্ছে রাসায়নিক গঠন বলে একটা বইয়ে তোমাদের পড়া আছে। অক্সিন কি কি নিয়ে তৈরি হয়েছে, তার মানে তুমি বলবে সি মানে কার্বন, তাহলে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি নিয়ে তৈরি হয়েছে। বি ক্লিয়ার? এইভাবে জিব্বেরেলিন দেখে নাও, এর মধ্যে কিন্তু নাইট্রোজেন নেই, ভালো করে খেয়াল করো। C19টা, H22 ও অক্সিজেন 6টা। কিন্তু এখানে হচ্ছে ব্যাপারটা হলো নাইট্রোজেন নেই, তাই দেখো আমি সুবিধার জন্য নাইট্রোজেন মাইনাস করে রেখেছি, তার মানে এটা মানে মাইনাস না, তো আমি এটা বলতে চাইছি নাইট্রোজেন নেই। এইখানে দেখো সাইটোকাইনিন, এখানে আবার নাইট্রোজেন ফিরে এসছে, C10H9N50, এটা তার রাসায়নিক গঠন। এইবার তোমাদের বইয়ে যতটুকু পেয়েছি, এদের অক্সিনের বিজ্ঞানসম্মত নাম অর্থাৎ বৈজ্ঞানিক নাম IAA। তোমরা যারা দেখতে পাচ্ছ না একটু লক্ষ্য করো তো, দেখো তো অক্সিনের কি আছে, IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এর রাসায়নিক নাম বা বিজ্ঞানসম্মত নাম। এটা এক্সামে খুব আসে, IAA এর পুরো অর্থ, অথবা বলবে অক্সিনের বিজ্ঞানসম্মত নাম, যেখানে IA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আবার দেখো আমি লিখে রেখেছি জিব্বেরেলিন, কারো কারো বইয়ে জিব্বারেলিন থাকতে পারে, এটা নিয়ে ঝামেলা করার কিছু নেই, এর জন্য নম্বর কাটবেও না, এটা মাথায় রেখো। তো জিব্বেরেলিন অধিকাংশ বইয়ে থাকে। GA অর্থাৎ জিব্বেরেলিক অ্যাসিড, এরও সেই বিজ্ঞানসম্মত নাম বা রাসায়নিক নাম। তাহলে কি হচ্ছে, জিব্বেরেলিক অ্যাসিড। এইবার আমরা সাইটোকাইনিন, তার আমরা মোটামুটি তোমাদের রাসায়নিক নাম জানাতে পারিনি। এই অংশগুলো দেখবো। আরো একটা জিব্বেরেলিন সম্পর্কে অতিরিক্ত তথ্য একটু জেনে নিই শর্ট কোশ্চেন হিসাবে। 1921 খ্রিস্টাব্দে, উচ্চারণটা শুনে নাও, দেখো কুরোশোয়া, তালবেশ কিন্তু, হ্যাঁ, কুরোশোয়া বিজ্ঞানী আর কি, এই প্রথম তিনি আবিষ্কার করেছেন এটা, যে জিব্বেরেলা ফুজিকুরোই, এর থেকে এই জিব্বেরেলিন প্রথম হরমোনটি আবিষ্কার করেছিলেন। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো এই দুটো, এটা তোমাদের জন্য কি MCQ হিসাবে আসে। তো এই হিসাবে আমরা 3টে হরমোনের কিছু তথ্য একটু দিয়ে দিলাম। এবার সংজ্ঞায় আসবো। দেখো, অক্সিন হরমোন কাকে বলে? আচ্ছা, এই অক্সিন হরমোনের এইটা উৎস কোথা থেকে উৎপন্ন হয়, আর এইটা অক্সিন হরমোন কি কাজ করে, বুঝতে পারছো নিশ্চয়ই? আমি তোমাদের যখন সংজ্ঞাটা বলবো, এই দুটো মিশিয়ে বলবো সংজ্ঞা। তা দুটো যখন মুখস্থ করে ফেলবে, তার উৎস কোথায় পরীক্ষা আলাদা করে যদি বলে, উৎসও পেরে যাবে। কাজ কি কি সংক্ষেপে যদি বলে, কাজও পেরে যাবে। কিন্তু এই কাজের ডিটেলস আমরা এই পার্টটুকু শেষ করার পর আবার বলবো, বুঝতে পারছি? কিন্তু সিম্পলি এইটা মনে রাখতে হবে। চলো, আমি প্রথমত অক্সিন হরমোনের সংজ্ঞা আমার সাথে সাথে তোমরা মুখস্থ করতে পারছো কিনা দেখে নাও, এখানেই সব আছে। দেখো, প্রথমত এইটুকুই বলবো, বুঝতে পারছো? দেখো, উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণ মুকুল আবরণী, বর্ধনশীল পাতার কোষ থেকে উৎপন্ন। এটা উৎস মানে উৎপন্ন হচ্ছে কোথা থেকে, তো ভালো করে বোঝো। তাহলে কোথা কোথা বলছি দেখো, উদ্ভিদের, লক্ষ্য করো, উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণ মুকুল আবরণী, বর্ধনশীল পাতার কোষ, তাই না, ইত্যাদি থেকে, উৎস মানে উৎপন্ন, ইত্যাদি থেকে উৎপন্ন। এইবার চলে আসো এইখানে, দেখো ইত্যাদি থেকে উৎপন্ন, এইখানে আমি নাইট্রোজেন প্লাস লিখে রেখেছি না, তাই বলবো নাইট্রোজেন যুক্ত। এটা কি গাছ, তো জীবন আছে, প্রাণ আছে না, তাহলে জীবের না। তো কথা হচ্ছে জৈব অম্ল, তাহলে এটা কিরকম অম্ল ধরনের, জৈব মানে জীবজ অম্ল, এটা হচ্ছে জীবজ অম্ল।
বুঝতে পারছি? তাহলে আবার প্রথম থেকে বলছি, উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুলা আবরণী, বর্ধনশীল পাতার কোষ থেকে উৎপন্ন নাইট্রোজেন যুক্ত যে জৈব অম্ল, এটা আমাদের জীবজ শরীরের অঙ্গ। গাছেরও প্রাণ আছে তো, তাহলে জৈব, একটু আগে বলেছিলাম জৈব কথাটা ভাঙতে গিয়ে বলছি জীবজ, তাই বলছে জৈব অম্ল এইখানে একটা বলবো বৃদ্ধিতে সাহায্য করে। কার বৃদ্ধি? কাদের বৃদ্ধি? প্রাণীর না উদ্ভিদের? এটা পড়ছি উদ্ভিদ হরমোন অক্সিন, তাই উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, হয়ে গেল। এই বৃদ্ধি কথাটা নেব। তাহলে আবার বলছি অ্যান্ড লাস্ট টাইম, উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুলা আবরণী, বর্ধনশীল পাতার কোষ ইত্যাদি থেকে উৎপন্ন যে নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে তাকে বলবো কি? অক্সিন। বলতে পারলাম বিষয়টা? কিন্তু মনে রাখতে হবে নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন যুক্ত। তো তাহলে এটা বুঝতে পেরেছো? এইবার এই জিনিসটা একটু বলি, উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগ, আগার দিক, একটা ডাল হলো, তার আগার দিকে অক্সিন হরমোনটা থাকে। কেন বলতো আগার দিকে থাকে? কারণ হচ্ছে যে অঞ্চলগুলো দ্রুত বেড়ে ওঠে সেখানেই অক্সিনের কাজ। একটা গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে অক্সিন হরমোনের দ্বারাই, অর্থাৎ যে অঞ্চলগুলো বাড়তে থাকে তারাই। যেমন কখনো কখনো কাণ্ড, মূল যেটা মাটির তলায় যায়, দ্রুত না চলে গেলে সে শিকড় আগলে থাকতে পারবে না, গাছটাকে দাঁড় করিয়ে রাখতে পারবে না, তাই মূলের অগ্রভাগ আর ভ্রূণমুকুল আবরণী। আচ্ছা, যখন একটা যেন মনে করো ছোলা জলে ভিজিয়ে দিয়ে দেখো, প্রথম যখন একটা অঙ্কুর বেরোবে সেই অঙ্কুরটা ধীরে ধীরে বড় হয়ে যায় না? তা ওই জন্য বলছে মুকুলের আবরণী যে থাকবে, মানে যাতেই সে মুকুলটাকে বড় করে দিতে পারে। হ্যাঁ, তো ওই ভ্রূণমুকুল আবরণী আর বর্ধনশীল পাতার কোষ, কিছু পাতা ছোট্ট এইটুকু গাছের কুঁড়ির মধ্যে হবে, ধীরে 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 এত বড় পাতা হয়ে যায়। তাহলে কি সেই পাতাটা কিরকম পাতা হবে? বর্ধনশীল, যারা বাড়ে। একটা ম্যাচিওর পাতা সে বাড়বে না, বরং ধীরে ধীরে হলুদ হয়ে যাবে, তার মধ্যে কিন্তু অক্সিনের ক্রিয়া নেই। ওই জন্য বলছে বর্ধনশীল, অর্থাৎ যারা বাড়তে থাকবে যে পাতা। তুমি যেমন প্রথম আগার দিকের পাতা সবে ছোট্ট এইটুকু হয়েছে, ধীরে ধীরে সে একদিন এরকম বড় হবে, তার মধ্যে কিন্তু অক্সিজেন হবে। এক কথায় গাছের যে শরীর অংশ, যেখানে অংশ, যত যে মুহূর্তে ফলও হতে পারে, ছোট্ট এইটুকু ফল আম ছিল, ধীরে ধীরে এত বড় হয়েছে, তার মধ্যে মোট কথা গাছের যে অংশগুলোই বাড়তে থাকবে তার মধ্যে কি থাকবে? অক্সিন হরমোন বেশি মাত্রা থাকে। তার মানে আমাকে কি বলতে চাইছে স্যার অন্যান্য জিনিসগুলোর মধ্যে থাকবে না? তার মানে এদেরও তো কাজ বৃদ্ধি করার, তাহলে ওরা কোথায় থাকবে? একটু তো পার্থক্য আছে, নিশ্চয়ই আছে। চলো, তাহলে নিশ্চয়ই অক্সিন হরমোনের সংজ্ঞা পেয়ে গেছো। আমার দিকে তাকাও, যদি তার কাজ বলে নিশ্চয়ই বলবে মূল ফল কোষের বৃদ্ধি ঘটানো। মূল ফল কোষের, এই দেখো মূল মাটির তলায় দিয়ে যাচ্ছে, আমি বলেছি যারা বেড়ে যায় তার মধ্যে অক্সিজেন থাকবে। ফল ছোট্ট এইটুকু ছিল, ধীরে ধীরে এত বড় হয়ে গেল। আবার দেখো কোষ, আচ্ছা একটা গাছের ছোট্ট একটা তুমি গাছ পুঁতেছো, মনে করো 1 বছর 2 বছর পর সে এইরকম মোটা হয়ে গেল আমার মতো, কি এইরকম টাইপের একটা হয়ে গেল, তাহলে কি হলো? নিশ্চয়ই সে শরীর বেড়েছে, তাই না? তাই তো বলছে যে কোষের বৃদ্ধি, তা এই শরীর মানেই তো তার কোষ, তা কোষ ধীরে ধীরে বৃদ্ধি ঘটবে, আর ট্রপিক চলন নিয়ন্ত্রণ করবে, আর অগ্রস্ত প্রকটতা নিয়ন্ত্রণ করবে। এইগুলোই হচ্ছে অক্সিনের কাজ। তো এই ডিটেলস যে কাজটা আমরা এই ছকটা কমপ্লিট করার পর না আরো খুব সহজ করে একদম ইজি প্রসেসে এগুলো আমি একটু শেখাবো, কিছু কিছু টিপস দিয়ে এটা কমপ্লিট করবো। তাই এটার জন্য ওয়েট করো তোমরা পরবর্তী ভিডিওতে। আচ্ছা চলো, এবার আমরা জিবরেলিন করবো। দেখো এবার তোমরা থিম বুঝেই গেছো, আমার আর বলতে হবে না। এইটা 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 ব্যাস হয়ে গেল। বুঝতে পারছো তোমরা কি বলছি? এবার এইটা বলো আমার সাথে সাথে, বলতে থাকো। পরিণত পাতা, অঙ্কুরিত চারা, বীজপত্র, বর্ধনশীল অঞ্চল থেকে, এখানে কি বলেছি? উৎপন্ন কথাটা ব্যবহার করো, যার নাম মনে থাকবে উৎপন্ন। এইবার দেখো নাইট্রোজেন যুক্ত না বিহীন? মাইনাস দিয়েছি। নাইট্রোজেন বিহীন, এখানে নাইট্রোজেন নেই, দেখো নাইট্রোজেন বিহীন টার্পিনয়েড গোষ্ঠীর জৈব অম্ল বা টার্পিনয়েড যুক্ত জৈব অম্ল, এরকম বলতে পারি। তার ওই জন্য কথাটা মনে থাকবে না বলে ছোট্ট করে লিখে রেখেছি। টার্পিনয়েড গোষ্ঠী বা বলবো টার্পিনয়েড যুক্ত অম্ল, বিভিন্ন ক্যাটাগরি আছে, ভাগ আছে, তাই টার্পিনয়েড যুক্ত বলা হচ্ছে। আবার এখানে যখন এসে বলবো পিউরিন যুক্ত, বুঝতে পারছো? এই জন্য অম্ল এবং ক্ষার, অম্লের বিপরীত ক্ষার। তো এই বিষয়টা আমি পরে বলছি। দেখো নাইট্রোজেন তাহলে বিহীন টার্পিনয়েড যুক্ত জৈব অম্ল, এ সব তো জীবজ জৈব অম্ল। এইটা বলো বীজের সুপ্তাবস্থা দূর করে, এটাও বলতে পারো, না বলতে পারো, একটা বলে দাও। জীবের মানে বীজের সুপ্তাবস্থা দূর করে তাকে বলবো জিবরেলিন। আরো একবার চলো। পরিণত পাতা, অঙ্কুরিত চারা, বীজপত্র, বর্ধনশীল অঞ্চল থেকে উৎপন্ন নাইট্রোজেন বিহীন টার্পিনয়েড যুক্ত যে জৈব অম্ল বীজের সুপ্তাবস্থা দূর করে তাকে আমরা বলবো জিবরেলিন। তাহলে এর মেন কাজ কি? বীজের সুপ্তাবস্থা দূর করা। সুপ্তাবস্থা মানে কি? বীজের ঘুমের অবস্থা। একটা ছোলা যদি বাজার থেকে কিনে এসে তোমার পাত্রে রেখে দাও, ও সবসময় ওই রকমই থাকবে, হয় নষ্ট হয়ে যাবে। কিন্তু তাকে তার বীজ থেকে অঙ্কুর বেরোনোর 3টি শর্ত যদি পূরণ করতে দিই, অর্থাৎ আলো, তারপর কি জল, এরকম 3টে শর্ত না? তো এই যে শর্তগুলো যদি আমি তাকে পূরণ করতে দিই, তাহলে সে ধীরে ধীরে কি কোলা বেরোবে না? আর তার একটা শর্ত আমরা কমপ্লিট করে দিই, কি জলের মধ্যে ডুবে রাখলে
ছোলা কি হয়, ধীরে ধীরে অঙ্কুর বেরিয়ে আসে না? তো এইখানে তাই বলছে, ওই তখন তার মানে কি, বীজের ঘুমন্ত অবস্থা শুধু বীজটাকে রেখে দিলে ও যেন ঘুমিয়ে আছে, তিনটে শর্ত যেই দিয়ে দেবে ও ধীরে ধীরে ঘুম ভেঙে জেগে উঠবে, অর্থাৎ গাছ হতে চাইবে। তাই বলছে বীজের সুপ্ত অবস্থা দূর করতে এই জিবরেলিন। তার মানে শোনো, যখন বীজটা ছিল তখন সে কি গাছ? গাছ কি নয় তো? তাহলে গাছ হওয়ার আগে পর্যন্ত ভূমিকা কার? জিবরেলিন। তার মানে ওকে গাছ হতে সাহায্য করছে এটাই। আর যেই বেটা গাছ হয়ে গেল সে তখন কি হয়ে গেল? অক্সিজেনের রিয়াক্ট শুরু হয়ে গেল, তাই না? তো এগুলোই বুঝতে হবে পার্থক্য এইরকম করে। এবার দেখো সাইটোকাইনিন। এবার কি করব? সাইটোকাইনিন। আর আমার বলার দরকার আছে? তাহলে আবার বলবো ফল ও বীজ। না সরি এটা বলবো না, এটা আমি অতিরিক্ত লিখে রেখেছি উৎস, এই উৎসে লাগে বলে। তো দেখো যখন আলাদা করে বলবে যে সাইটোকাইনিনের উৎস লেখো, তখন এগুলো লিখবো। আমি জাস্ট জেনে গেছি ফল ও বীজ থেকে উৎপন্ন, এই যে আপেল, পিচ, নাশপাতি, এগুলো শুধু তো নাম লিখেছি, জাস্ট এইটুকুই বলবো। এইটাই তো ফলের ভিতরে পড়ছে সব, দেখো, তাই না? সব ধরনের ফল তো, তাই এক কথাই তো বলে ফেলেছি, ফল ও বীজ থেকে উৎপন্ন। এবার বলবো এইখানে চলে আসবে আবার নাইট্রোজেন যুক্ত, এটা নাইট্রোজেন যুক্ত বিহীন, কিন্তু নাইট্রোজেন যুক্ত তো পিউরিন জাতীয় ক্ষারীয়, এই দুটো অম্ল, আর এটা হচ্ছে ক্ষারীয় উপাদান, এই দুটো অম্ল ক্ষারীয় উপাদান। তাহলে আবার বলছি দেখো, ফল ও বীজ থেকে উৎপন্ন নাইট্রোজেন যুক্ত পিউরিন জাতীয় যে ক্ষারীয়, বা বলবো যে ক্ষার কি হবে? কোষ বিভাজনে সাহায্য করে। তাহলে নাইট্রোজেন যুক্ত পিউরিন গোষ্ঠীর যে ক্ষারীয় উপাদান কি করব? যে কোষ বিভাজনে সাহায্য করে, পারলে এগুলো দুই একটা বলতে পারো, কোষ বিভাজনে সাহায্য করে, তাকে বলবো সাইটোকাইনিন। বি ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এইখানে তোমরা অম্ল ক্ষারের বিষয়টা একটু জেনে নাও। কতটা হয়েছে? অম্ল ক্ষারের বিষয়টা একটু জেনে নাও। ব্যাপারটা হচ্ছে যে, ভালো করে শোনো, আমি সহজ করে একটা উদাহরণ দিই অম্ল ক্ষার বোঝানোর জন্য। আচ্ছা, আমি সারাদিন খাই আর সকালবেলা উঠে ব্রাশ করি, কেন করি? এই যে সারাদিন যা খাচ্ছি না, আমাদের মধ্যে তার আম্লিক উপাদান অম্ল অ্যাসিড তৈরি করে। অম্ল মানে অ্যাসিডের উপাদান, অ্যাসিড তৈরি করে। তো এই দাঁতের, শরীরের, গালের বিভিন্ন অংশে সেই অ্যাসিড উৎপন্ন হয়ে থেকে থাকে। এইবার আমরা যে দোকান থেকে পেস্টগুলো কিনে, বিভিন্ন কোম্পানি পেস্ট কিনে মাজতে থাকি, তো তার বিপরীত উপাদান দেওয়া থাকে, ক্ষারধর্মী উপাদান। তাহলে ওইটাই গালের মধ্যে দিয়ে যখন মাজি, ওই অম্লগুলোকে সে ক্ষয় করে। অর্থাৎ অম্লের বিপরীত কে? ক্ষার। বলতে পারছি? অম্লের বিপরীত কে? ক্ষার। তো ওই জন্যই ওই দাঁতের মধ্যে যে নোংরাগুলো থাকছে, অ্যাসিডগুলো থাকছে, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, ওই অ্যাসিডগুলো যদি ঠিক মাত্রায় ক্রিয়া করতে পারে, ভেবে দেখো এই দাঁত কি কঠিন কঠিন হাড় চিবিয়ে তার শেষ করে ফেলছি, চাইলে একদম গোটা মানুষকে চিবিয়ে খেয়ে নিতে পারবে। তবুও ব্যাপারটা হচ্ছে যে এই দাঁতকে সে নষ্ট করে ফেলছে, পোকায় ধরিয়ে দিচ্ছে, তাই না? তার মানে আমি প্রতিনিয়ত যদি না ব্রাশ করি, আমার এই দাঁতের গোড়ায় কত হারে ওইরকম ভাবে অ্যাসিড তৈরি হয়, যার জন্য আমাদের দাঁতের এনামেল সিস্টেমটাও পুরো সে নষ্ট করে দেয়। তার মানে দাঁত ব্রাশ করা, অর্থাৎ ব্রাশ করা কতটুকু জরুরি, একদিন যদি না করো ভীষণ দাঁতের ক্ষতি হয়। তার প্রমাণ আমি দেখি, এই কিছু কিছু অ্যাসিড আছে আমাদের শরীরে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় প্রতিনিয়ত খাবারগুলোকে হজম করে। সায়েন্টিফিক্যালি 7 দিন তারা একটা পাত্রের মধ্যে সেই অ্যাসিডটা রেখেছে। এই আমার হাতে যেরকম এই আংটি দেখছো, এইরকমই একটা আংটি তার মধ্যে ফেলে রেখে দেখেছেন তারা, প্রায় 7 দিন থেকে 9 দিনের মধ্যে সেই আংটি আর অস্তিত্ব নেই, গুলে গেছে। তার মানে কত তীব্র অ্যাসিড, বোঝো? আর সেই অ্যাসিড তোমার দাঁতের মধ্যে ধীরে ধীরে জমতে থাকছে, আর তুমি ব্রাশ করছো না দিনের পর দিন। আর যাতে করবে তার জন্যই তাতে কি করা হয়েছে, ওই ক্ষারীয় উপাদান দিয়ে তুমি ব্রাশ করছো, তাহলে ওই অম্লগুলোকে ক্ষয় করে দেয়। বলতে পারছি? তো এইটাই হচ্ছে তোমার অম্ল আর ক্ষারের সহজ সিম্পল বুঝে রাখার উপায়, অর্থাৎ তার বিপরীত ধর্মী উপাদান, এটা ক্ষারীয় উপাদান। চলো, অনেকটা এক্সট্রা বললাম। এবার কথা হচ্ছে, যদি পরীক্ষায় পড়ে অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন তিনজনের পার্থক্য, তো তিনজনের পার্থক্য কিভাবে করবে নিশ্চয়ই বুঝতে পারছো না? চলো আমি এখন সেই পার্থক্য বলবো, তার সাথে সাথে উৎস কাজগুলোকে মনে রাখার সহজ উপায়টুকু একটু বলে দেবো। তোমাদের যদি এই অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিনের পার্থক্য বলে, তাহলে তোমরা কি করে করবে? ভালো করে শোনো, এখানেই হয়ে গেছে, তুমি এখানেই দিতে পারবে। উৎস কোথা থেকে হয়েছে, একটা পার্থক্যের জন্য তোমরা কি বলবে? প্রথমে উৎস কোথা থেকে হয়েছে, তাহলে এর বলবে এই অক্সিন এদিকে দাগ টানলে, এদিকে জিবরেলিন, ওদিকে সাইটোকাইনিন, তিনটের পার্থক্য। তিনটে কোনোদিন পড়বে না, তিনটে পার্থক্য পরীক্ষায় দেয় না, পার্টিকুলার দুটো হয়তো বলবে জিবরেলিন সাইটোকাইনিন পার্থক্য লেখো, বা বলবো অক্সিন জিবরেলিনের পার্থক্য লেখো, এরকম বলবে। কিন্তু কি লিখবে? এর উৎসগুলো দিতে পারবে। তাহলে অক্সিনের ভিতরে অক্সিনের উৎস দেবে, জিবরেলিনের মধ্যে জিবরেলিনের উৎস, এটা হয়ে গেল। ওদের কাজও দিতে পারো, দুটো পার্থক্য হয়ে গেল। অর্থাৎ অক্সিনের ঘরে অক্সিনের কাজ দেবে, জিবরেলিনের ঘরে জিবরেলিনের কাজ একটা করে দেবে, আর এর ঘরে এর একটা কাজ দেবে, তাহলে দিলে হয়ে গেল। আর সব থেকে এই দুটোর থেকে আরো সহজ উপাদান এখানে দেখো, তুমি অক্সিন বলবে নাইট্রোজেন যুক্ত,
জিবরেলিনের ঘরে বলবে কি নাইট্রোজেন যুক্ত, আর সাইটোকাইনিন ঘরে বলে কি নাইট্রোজেন সরি অক্সিজেনের ঘরে কি নাইট্রোজেন যুক্ত, আর জিবরেলিনের ঘরে কি বলবে নাইট্রোজেন বিহীন। একটা বড় পার্থক্য হয়ে গেল। আবার 2 নম্বর পার্থক্য, এটা হচ্ছে টার্পিনয়েড গোষ্ঠীর, আর এ বলবে কি টার্পিনয়েড গোষ্ঠীর নয়, তাই না? দুটোই তো অম্ল, ঠিক আছে। আর যদি এর থেকে এর পার্থক্য বলে, তাই এ বলবে টার্পিনয়েড গোষ্ঠীর, এ বলবে কি পিউরিন জাতীয়, আর এ বলবে অম্ল জাতীয়, এটা বলবে কি ক্ষার জাতীয়। তাই এখানেই তো হয়ে যাচ্ছে। তাহলে যদি পার্থক্য আমি নিজে নিজেই করে নিতে পারবো, বা রাসায়নিক গঠন দিয়েও পার্থক্য বলতে পারি, এর রাসায়নিক গঠন এটা, এর রাসায়নিক গঠন এটা, এর বৈজ্ঞানিকসম্মত নাম এটা, এর বৈজ্ঞানিকসম্মত নাম, এরকম প্রচুর পার্থক্য নিজে নিজে করতে পারি, তাই না? তো তার মানে এইগুলোই করলে, অর্থাৎ পার্থক্য করার দরকার নেই। তাহলে আমাদের সে আর একটা অংশ পড়ে রইলো, এটাকে ছোট করার, অর্থাৎ তোমাদের ব্রেন তো নিতে হবে, পরীক্ষার সময় মনে রাখতে হবে। চলো আমি সেটুকু একটু টিপস বলার চেষ্টা করি। তাহলে তোমাদের জন্য আমি বললাম অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিনের এই কাজ, উৎস মনে রাখার সহজ টিপস বলবো। কেউ ডিস্টার্ব করো না, এদিকে তাকাও। তোমাদের জন্য আমি আবার বলছি, এই যে উদ্ভিদদের হরমোনগুলো মনে রাখার, যেমন অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন ইত্যাদি সংজ্ঞা এবং তাদের বিভিন্ন উপাদানগুলোর মনে রাখার সহজ টিপস আমি এখন বলবো। অর্থাৎ উৎস কাজ তুমি কি করে মনে রাখবে। যেমন আমার দিকে তাকাও, এইখানে দেখো, তার উৎসে আমি বলেছিলাম উদ্ভিদের কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল আবরণী, বর্ধনশীল পাতার কোষ ইত্যাদি থেকে উৎপন্ন হবে, আর কাজ করে এইটা, এক্ষুনি বললাম। তো আমি এই কাজ, উৎস মনে রাখবে কি করে, সহজ উপায়। তো আমি দেখো উদ্ভিদের কাণ্ড, মূল, এটাই তো মেন কথা, কাণ্ড আর মূল। তাই দেখো ক নিয়েছি, ম নিয়েছি, আর ভ্রূণমুকুল আবরণীর জন্য ভ নিয়েছি, আর বর্ধনশীল পাতা অ্যাকচুয়ালি পাতা, তাই প নিয়েছি। তাহলে আমি এটা কম ভাব কথাটা ব্যবহার করছি। তার মানে কতে কি কাণ্ড, মতে কি মূল, আর ভতে কি ভ্রূণমুকুল আবরণী, পথে পাতা, বর্ধনশীল পাতা, কম ভাব। আর এখানে কাজের ক্ষেত্রে কি দেখো, মূল, ফল, কোষের বৃদ্ধি, টপিক চলন নিয়ন্ত্রণ, অগ্রস্ত প্রকটতা। তোমাদের বইয়ে যেভাবে আছে অক্সিনের কাজ, সেইগুলো আমি আগে, অগ্রস্ত প্রকটতা আগে আছে তাই অটাকে আগে রেখেছি, কোষের বিভাজন তারপরে আছে তাই কটা আগে রেখেছি। এইবার তারপর কি মূল মানে এই যে ম দিয়েছি, আর ফটাকে এই যে ফ রেখেছি, আর ট্রপিক চলন নিয়ন্ত্রণ বলে টয়রে ফেলা দিয়েছি। এটা সুবিধার জন্য ফয়ে হর্ষও দিয়ে নিয়েছি। মানে এটা, এই যে এটাকে তুমি শুধু মনে করো ফ্রুট ভাবতে পারো। তো চলো এইবার দেখো এদিকে চলো, আমি এবার বলছি এই যে তাহলে হলো অকম ফ্রুট, আর এখানে হলো কম ভাব। তো আমি এইটা মনে রাখার জন্য, এইটা অকম ফ্রুট মানে তোমরা মনে করো এটা একটা ফলের নাম, অকম একটা ফল, আর ফ্রুট সিম্পল মনে রাখো ফ্রুট। তো আর কম ভাব, আমি বলতে চাইছি এই অকম ফ্রুটকে তুমি বাড়িতে এনে যখন ফোটাবে জলে, খাবে, খাওয়ার জন্য একটু ভাব বেরোলেই তার সিদ্ধ হয়ে যাবে, এটাই বলতে চাই। তাই মনে রাখার সহজ উপায় আমি লিখেছি, অকম ফ্রুটকে কম ভাব দাও। তাহলে দাও কথা বাদ চলে যাবে, অকম ফ্রুটটাকে কি দেবে, কম ভাব দাও। তাহলে এবার তুমি অকম মানে কাজটা মনে, অ মানে কি এবার বলো, অগ্রস্ত প্রকটতা, ক মানে কি বলো, কোষের বৃদ্ধি, মতে কি মূল, আর ফতে কি ফল, আর টরে ফেলার জন্য ফ্রুটের চলে আসবে ট্রাফিক চলে নিয়ন্ত্রণ, ব্যাস এইভাবে মনে রাখবে। আর কম ভাব মানে কি, কতে আবার কি দেখো কাণ্ড, মূল, ভতে কি বলো ভ্রূণমুকুল আবরণী, পথে পাতা, বর্ধনশীল পাতা, ব্যাস এইভাবে। তাহলে সূত্রটা তোমরা লিখে নাও, অকম ফ্রুটকে কম ভাব দাও। এটা গেল অক্সিনের উৎস কাজ মনে রাখার সহজ উপায়। আর উৎস কাজ যদি মনে রাখতে পারো, সংজ্ঞায় তার মধ্যে প্রয়োগ করে দিতে পারবে, তাই না? এবার দেখো জিবরেলিনকে মনে রাখবে কি করে। জিবরেলিন আবার দেখো পরিণত পাতা, অঙ্কুরিত চারা, বীজপত্র, বর্ধনশীল মানে বর্ধিষ্ণু অঞ্চল ইত্যাদির মধ্যে পাওয়া যায়। তাই আমি এটা সিম্পলি লিখেছি, এই যে পরিণত পাতার জন্য পা, আর অঙ্কুরিত এই চারা গাছ, বীজপত্র, সুবিধা যেন বীজপত্রটা আগে বসিয়েছি ব, আর এই যে অঙ্কুরিত, অঙ্কুরিত র আছে না, অ বসিয়ে দিলাম। তাহলে এই হয়ে গেল। আর বর জন্য তুমি দুটো ভাবতে পারো, বীজপত্র, বর্ধিষ্ণু অঞ্চল, এটা ভাবতে পারো। তাহলে পাবো, অ্যাকচুয়ালি কথাটা যদি বলি পাবো, অ অর্থাৎ পাবো। এইখানে এসো, যেমন বীজের সুপ্তাবস্থা দূর করে, দুটো একসঙ্গে নিচ্ছি, বিশু, বীজের সুপ্তাবস্থা মনে রাখতে পারবে। আর প বলতে হবে এই পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, এইটা সূত্র। তাহলে বিশুপ, আমি বিশুপ মানে কোনো একজন ছেলের নাম মনে করো, বিশুপ, এই যে পাবো, তাহলে বিশুপ। এবার তুমি মনে করো কেউ একজন মেয়ে যে দেখছো, তুমি মনে মনে একে পছন্দ করো কিন্তু পাচ্ছ না, তাই আমি সূত্র বানিয়েছি বিশুপকে পাবো না। তাহলে দেখো বিশুপকে, তাহলে কি আসছে, পাবো নাটা অতিরিক্ত করে নিয়ে, তাহলে সূত্রটা হলো কি, বিশুপকে পাবো না। এইভাবে তাহলে বাকিটা মিলিয়ে নিচ্ছ, মনে রাখার উপায়। অর্থাৎ জিবরেলিনের উৎস এবং কাজের সূত্র কি, বিশুপকে পাবো না। তাহলে অ্যাকচুয়ালি কাজগুলো আগে বলছি সবাই, তাই না? তারপরে আমি উৎস বলছি, ব্যাস ওটা হয়ে গেল। এবার আমরা আসছি কি, সাইটোকাইনিনে। এবার আমরা আসবো সাইটোকাইনিন। সাইটোকাইনিনের রুলস হচ্ছে দেখো আরো সহজ। এই যে ফল ও বীজ, তো আমার সুবিধার জন্য বীজটাকে আগে নিয়েছি, ফলটাকে পরে দেখছি, তাহলে বি ফ হয়ে গেল। এইবার
এইখানে আর দরকার নেই বলেছি, এবার ওপারে চলবো। কোষ বিভাজন, পার্শ্ব মুকুল বৃদ্ধি, পত্রমোচন রোধ ইত্যাদি করে। তাহলে কোষ বিভাজনের জন্য এই কোষ কথাটা পুরো নিয়েছি, আর এই পার্শ্ব মুকুলের তো তাই প আকার, আর এই পত্রমোচনের জন্য প। একটু মনে রাখার জন্য এইগুলোই। তাই আমি সংক্ষেপে, তোমরা নিশ্চয়ই জানো বিপ মানে কি বলতো? কিসের মাংস বলো? বিপ খাও না? যাই হোক, তোমরা ভাবো কিসের মাংস। আমি বলছি হ্যাঁ বিপ, এই শোনো, বিপ কষা পাপ কাদের জন্য আমি জানি না, জাস্ট লজিকে এসছে বলে ফেললাম সুবিধা মনে রাখার জন্য। এটা সূত্র একটা। তো দেখো বিপ কষা পাপ, আমাদের এইটাই একটা সূত্র চলে এলো। তাহলে বুঝতে পারছো? তাহলে বিপ মানে মনে রাখবে কি? বীজ, ফল, আর কোষ বিভাজনে সাহায্য করে, তাই না? এই যে এই কোষা বলতে কি দেখো, এই যে কোষ বিভাজনে সাহায্য করছে। আর পাতে কি? প আকার আছে, দেখো পার্শ্ব মুকুল বৃদ্ধি, আর পরেরটা প মানে কি? পত্রমোচন রোধ। ব্যাস হয়ে গেল। তো এই গেল তোমাদের 3টে সূত্র। আর সূত্র মনে রাখলেই, এই ভিডিওর প্রথম অংশ যারা দেখছো নিশ্চয়ই বুঝতে পারছো, সূত্র মনে রাখলেই তাদের সংজ্ঞা হয়ে যাচ্ছে, পার্থক্য হয়ে যাচ্ছে, সব ডিটেলস হয়ে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও। আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম, তোমাদের প্রিয় নির্জন স্যার। আর বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অল বাটন পুশ করে রাখো, যাতে প্রত্যেকদিন সকাল 10টায় একটা করে ভিডিও তোমরা আপলোড পেতেই পারো।